প্রাথমিক ১৬,৫০০ নিয়োগে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছিলেন, তাদেরকে যে বি ক্যাটাগরি স্কেলে স্যালারি দেওয়া হচ্ছিল, সেই নিয়ে কোর্টে একটি মামলা হয়েছিল। মূলত তাদের ব্রিজ কোর্স নেই, ব্রিজ কোর্স করানো হয়নি। এইজন্যই তাদেরকে বি ক্যাটাগরিতে স্যালারি দেওয়া হচ্ছিল। তো এই যে ১৬,৫০০ রিক্রুটমেন্টে যারা বিএড ক্যান্ডিডেট নিযুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে আবার বেশ কিছু ক্যান্ডিডেটকে এ ক্যাটাগরির স্কেলে স্যালারি দেওয়া হচ্ছিল বিভিন্ন জেলার বিভিন্ন ডিপিএসসি থেকে। কিন্তু বাকি অন্য জেলার কিছু প্রার্থীদেরকে আবার দেওয়া হচ্ছিল বি ক্যাটাগরি স্কেলে স্যালারি। তো মূলত এই যে ডিসপিউট তৈরি হয়েছে, এই বিষয়টা কেন্দ্র করেই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটা মামলা হয়েছিল। তো সেই মামলাটা পরবর্তীতে ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চে দ্য অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন অ্যান্ড দ্য অনারেবল জাস্টিস শম্পা দত্ত পাল, এই দুজনের বেঞ্চে একটি অর্ডার এসছে ম্যাট 1038/2024 থেকে। তো সেই মামলার যিনি অ্যাপিল্যান্স ছিলেন বা পিটিশনার ছিলেন, তিনি হচ্ছেন ওয়ালিউর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এইটা হচ্ছে সেই মামলার অর্ডার কপি। তো এই অর্ডার কপিতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, প্রাথমিকে যারা ১৬,৫০০ নিযুক্ত মানে রিক্রুটমেন্টে নিযুক্ত যে সমস্ত বিএড টিচাররা, তাদের পে স্কেল মানে কিরকম হবে, তারা কি এ ক্যাটাগরি স্কেলে স্যালারি পাবেন কি পাবেন না, তো এই সমস্ত বিষয়টা এবং তাদের ব্রিজ কোর্স নিয়ে কি বলা হয়েছে, তো এই অর্ডার কপিটা পুরো ডিটেলসে আমি আলোচনা করব। তো দেখুন, জুলাইয়ের 30 তারিখ এই মামলাটির শুনানি হয়েছে এবং জাজমেন্টও সেই দিনকেই দেওয়া হয়েছে কোর্ট থেকে। তো এই মামলায় প্রথমেই 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ক্যান 2 সেটাকে উইথড্রল করে নিয়েছে পার্টিরা, তার জন্য সেটাকে ডিসপোজ করা হলো। এবার ম্যাট 1038/2024 মামলার জাজমেন্টটা মূলত এইখান থেকে শুরু হচ্ছে। তো আমি পুরো জাজমেন্টটা আপনাদেরকে বলছি। তো জাজমেন্টটা বলার আগে একটি বিষয় বলে রাখবো। দেখুন, এই যে মামলাটা যতটুকু আমি কালেক্ট করেছি সেখান থেকে আমি বলার চেষ্টা করছি এবং পুরো জাজমেন্ট কপিটাকে আমি ডিটেলসে অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তো সেখানে যদি কোনো ভুল ত্রুটি বা ভুল ভ্রান্তি আমার হয়ে যায় অজান্তেই, তাহলে অবশ্যই সেটা আপনারা কমেন্ট সেকশনে কারেকশন করে দেবেন। তো দেখুন, প্রথম যে পয়েন্ট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্য প্রেজেন্ট অ্যাপিল অ্যারাইজেস ফ্রম এ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 14/5/2024। অর্থাৎ এই যে ম্যাট, সেই ম্যাটটার মূলত উৎপন্ন হয়েছে বা উদ্ভব হয়েছে একটি জাজমেন্ট এবং অর্ডারকে কেন্দ্র করে, যেটি দেওয়া হয়েছিল 14/5/2024 সালে। ডিরেক্টিং মানে সেই অর্ডারে ডিরেকশন দেওয়া হয়েছিল দ্য অ্যাডিশনাল সেক্রেটারি এলিমেন্টারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট টু আইডেন্টিফাই অ্যান্ড কমিউনিকেট দ্য পিটিশনার্স the name of the institution recognized by the NCTE where they can undergo the bridge course as aforesaid। অর্থাৎ যে অ্যাডিশনাল সেক্রেটারি রয়েছেন যিনি এলিমেন্টারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের, তাকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে আমাদের রাজ্যে NCTE রেকগনাইজড ব্রিজ কোর্স করানোর জন্য যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো কোথায় রয়েছে এবং কতগুলো রয়েছে সেই বিষয়টাকে চিহ্নিতকরণ করে পিটিশনারদেরকে জানাতে হবে। In the event there is no institution made available to the petitioners by the state। অর্থাৎ এই কার্যক্রমে দেখা গেছে যে স্টেট তারা কোনো ধরনের কোনো ইনস্টিটিউশন পায়নি যে ইনস্টিটিউশন দ্বারা ব্রিজ কোর্স করানো হয়। The petitioner's claim for A category pay scale shall be deemed to have crystallized after 8 months from date of the said order। অর্থাৎ পিটিশনারদের যে দাবি সেটা হচ্ছে তাদেরকে এ ক্যাটাগরি পে স্কেলে স্যালারি দেওয়া হোক, সেইটা 8 মাস পরে কিন্তু ক্রিস্টালাইজড হয়ে যাবে বা সেটা মানে সেই বিষয়টা তাদেরকে দিতে হবে, এমনটাই কিন্তু যে অর্ডারটা ছিল সেই অর্ডার থেকে উঠে আসছে, যেটা 14/5/2024 তারিখে যে অর্ডারটা দেওয়া হয়েছিল যে পিটিশনারদেরকে 8 মাসের মধ্যে ব্রিজ কোর্স বিষয়টা করাতে হবে, নইলে তাদেরকে মানে তাদেরকে যে ক্যাটাগরি স্যালারি এ স্কেলে সেটা তাদেরকে দিতে হবে। 4 নম্বরের পয়েন্টে বলা হচ্ছে দ্য ডিসপিউট পার্টেন্স টু এ ডিনায়াল অফ এ ক্যাটাগরি স্কেল অফ পে টু দ্য অ্যাপেলেন্টস হু হ্যাভ অল দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন এক্সেপ্ট হ্যাভিং আন্ডারগো দ্য ব্রিজ কোর্স অফ 6 মান্থস। অর্থাৎ মূলত যে ডিসপিউট বা দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা হচ্ছে এ ক্যাটাগরি স্কেলে পিটিশনারদেরকে স্যালারি না দেওয়ার ফলে তাদের সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে এক্সেপ্ট হ্যাভিং আন্ডারগো দ্য ব্রিজ কোর্স অফ 6 মান্থ, শুধুমাত্র 6 মাসে তাদের ব্রিজ কোর্স নেই, তাদেরকে এই ক্যাটাগরির স্যালারি দেওয়া হচ্ছে না। এই বিষয়টি কেন্দ্র করেই মূলত এই ডিসপিউট তৈরি হয়েছে। The single bench was apprised of the judgment of the Apex Court rendered in case of Devesh Sharma versus Union of India, reported in 2023, wherein the Apex Court held that the B.Ed is no longer a recognized training qualification for teaching students in the primary level in school. However, the safeguard was provided that the said judgment would not affect the in-service teachers। অর্থাৎ এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চ মূলত দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল এই জাজমেন্টটাকে অ্যাপ্রাইজড করেছে এবং এই জাজমেন্ট অনুযায়ী এটা বলছে যে বিএড হচ্ছে প্রাথমিকের জন্য কোনো রেকগনাইজড ট্রেনিং কোয়ালিফিকেশন নয়, কিন্তু এই জাজমেন্টটা আবার ইন সার্ভিস বিএড টিচারদের জন্য কোনো এফেক্ট করছে না, বা এটা একটা সেফগার্ড তৈরি করেছে যে ইন সার্ভিস বিএড টিচারদের জন্য কিন্তু এই জাজমেন্টটা কোনো প্রভাব ফেলবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সিন্স দ্য রিট পিটিশনার্স অর অ্যাপেলেন্টস ওয়ার গেটিং বি ক্যাটাগরি স্কেল অফ পে, দে রেজড এ গ্রিভেন্স দ্যাট দ্য আদার সিমিলারলি সার্কামস্ট্যান্স টিচার্স আর বেনিফিটেড উইথ এ ক্যাটাগরি স্কেল অফ পে ডিসপাইট হ্যাভিং নট আন্ডারগোন দ্য ব্রিজ কোর্স অ্যাজ কন্টেন্ডেড বাই দ্য স্টেট।
অর্থাৎ রাজ্য যেটা বলছে যে তাদেরকে বি ক্যাটাগরি স্যালারি দেওয়া হচ্ছে তার কারণ তাদের ব্রিজ কোর্স নেই, কিন্তু এক্ষেত্রে রিট পিটিশনার বা অ্যাপিলেন্টস তাদের দাবি যে তাদের মতোই ব্রিজ কোর্স নেই, বিএড করেছে, এমন চাকরি করছে প্রার্থীদেরকে এ ক্যাটাগরি স্কেলে স্যালারি দেওয়া হচ্ছে। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, ইন্টারেস্টিংলি দ্য আর্গুমেন্ট ওয়াজ পারসিভড টু দ্য এক্সটেন্ট দ্যাট দ্য রিট petitioners have raised a grievance that there is no institution recognized by the NCTE to impart the bridge course in the state, which appears to have been taken a front seat, or in other words, the seat anchor of an argument advanced by the appellants, and the direction was passed upon the education department to identify the institution recognized by the NCTE to conduct the bridge course, and in the event the same is communicated to the appellants, they have to undergo with such bridge course before they become entitled to a category scale of pay. তো মূলত যে আর্গুমেন্টটা মানে রেজ করা হয়েছিল সেটা হচ্ছে কি, যে এনসিটি রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন রাজ্যে নেই ব্রিজ কোর্স করার জন্য, এটা পিটিশনারদের দাবি ছিল, এবং তার জন্য কোর্ট থেকে এটা অর্ডারও দেওয়া হয়েছিল যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারিকে, যে তারা যেন এটা খুঁজে দেখে যে রাজ্যে কোথায় কোথায় এনসিটি রেকগনাইজড ইনস্টিটিউশন রয়েছে, এবং এইটার পরে পিটিশনারদেরকে সেটা তারা জানাবে, এবং পিটিশনারদেরকে 8 মাসের মধ্যে ব্রিজ কোর্সের এই বিষয়টা করাতে হবে, তারপরে তাদেরকে এই ক্যাটাগরি স্কেলে পেয়ে দিতে হবে। The single bench was conscious that in the event there is no institution found in the state competent enough to conduct the bridge course after having recognized from the NCTE within a period of 8 months from the date, the appellant shall be entitled to a category scale of pay. অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ এ বিষয়ে অবগত ছিল যে যদি কম্পিটেন্ট অথরিটি তারা যদি এনসিটি রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন খুঁজে না পায় রাজ্যে যে যারা ব্রিজ কোর্স করাবে, তাহলে 8 মাসের মধ্যে আর কি, তাহলে যারা অ্যাপেলেন্টস বা পিটিশনার রয়েছে তাদেরকে এই ক্যাটাগরি মানে স্কেলে তাদেরকে পে করতে হবে। Obviously, the reason behind the aforesaid direction appears to be that, in absence of any institution recognized by NCTE, the teachers in service shall not be affected as they are entitled to a category scale of pay. এক্ষেত্রে বিচারপতি বলছেন যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতিরা যে নির্দেশটা দিয়েছিলেন তার পেছনে একটা যুক্তি ছিল বা কারণ ছিল যে যারা চাকরি করছেন বিএড ক্যান্ডিডেটরা তারা তো ব্রিজ কোর্স করতে চাইছেন, কিন্তু যদি মানে পর্যাপ্ত পরিমাণে বা কোনো ইনস্টিটিউশনে যদি না থাকে ব্রিজ কোর্স করার জন্য, তাহলে তাদেরকে কেন এফেক্ট করা হবে, তাদেরকে কেন এই ক্যাটাগরি স্কেলে পেয়ে দেওয়া হবে না। 8 নম্বর পয়েন্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা হচ্ছে, at the time of determination of the instant appeal we noticed that several similarly circumstanced persons were getting a category scale of pay despite having not undergone the 6-month bridge course, for which the direction was first upon the authorities to disclose the aforesaid fact. অর্থাৎ এই মামলার শুনানি চলাকালীন বিচারপতিরা বলছেন যে তারা জানতে পেরেছেন যে বিএড করেছেন ব্রিজ কোর্স করেননি এমন প্রার্থীরা নাকি এই ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন। তো তার জন্য এই কোর্ট থেকে অথরিটিকে মানে স্টেটকে একটি নির্দেশ দেওয়া হয়েছিল যে কতজন প্রার্থী তারা বিএড করেছেন ব্রিজ কোর্স করেননি অথচ এই ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন। দ্য রিপোর্ট উড রিভিল দ্যাট, অর্থাৎ স্টেট একটা যে রিপোর্ট ফাইল করেছিল এই নিয়ে, সেখান থেকে যে বিষয়টা জানা যাচ্ছে, 3446 number of teachers who do not have the certificate of 6-month bridge course are getting A category scale of pay, whereas the writ petitioners are still getting B category scale of pay. অর্থাৎ এক্ষেত্রে বিচারপতি বলছেন যে রিপোর্টটা স্টেট দিয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে 3446 জন প্রার্থী তারা 6 মাসের ব্রিজ কোর্স না করলেও তারা কিন্তু A ক্যাটাগরি স্কেলে স্যালারি পাচ্ছেন, অথচ যারা মামলা করেছেন তারাও তাদের মতো সেম সিচুয়েশন, তাদেরও ব্রিজ কোর্স করা হয়নি, তারাও বিএড করে চাকরি করছেন, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে বি ক্যাটাগরি স্কেলে পে, দো স্ট্যান্ডস অন দ্য সেম পেডেস্ট্রাল দ্যাট অফ দোজ পার্সন। অর্থাৎ এরা প্রত্যেকেই সেম পেডেস্ট্রাল দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ সেম সিচুয়েশন, অর্থাৎ সমান জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, যে ওরাও ব্রিজ কোর্স করেনি এরাও করেনি, অথচ এক দলকে দেওয়া হচ্ছে এ ক্যাটাগরি স্কেলে পে, অন্য দলকে আবার দেওয়া হচ্ছে বি ক্যাটাগরি স্কেল অফ পে। Since the direction was passed by this court to disclose the aforesaid fact, and the authority found several persons getting the category A scale of pay, caused a letter on 24/7/2024 requesting the department to immediate assign the reasons behind extending the benefit of category A scale of pay. অর্থাৎ কোর্ট থেকে যখন অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনারা ডিসক্লোজ করুন কতজন ব্রিজ কোর্স না করে এ ক্যাটাগরি স্কেলে পে পাচ্ছে, তখন অথরিটি 24/7/2024 তারিখে ডিপার্টমেন্টকে একটি রিকোয়েস্ট করেছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা ব্রিজ কোর্স করেনি অথচ এ ক্যাটাগরি স্কেলে পে পাচ্ছে বা বেতন পাচ্ছেন, তো এর পেছনে কারণ কি, কেন তাদের এক্সটেন্ড করা হয়েছে পে স্কেলকে, সেটা অথরিটি ডিপার্টমেন্টের কাছে জানতে চেয়েছেন। দ্য ডিসিশন হ্যাজ নট বিন টেকেন অ্যাজ ইয়েট, অর্থাৎ এই ডিসিশনটা আগে নেওয়া হয়নি, ইট ইজ স্টিল অ্যাট দ্য নেভিউলার স্টেজ, অর্থাৎ এই ডিসিশনটা এখনো অব্দি আবছা বা ধোঁয়াশাপূর্ণ অবস্থায় রয়েছে। দ্য প্রসেস হ্যাজ বিন অ্যাক্টিভেটেড আফটার দিস কোর্ট অপাইন দ্যাট দেয়ার আর সেভারাল সিমিলারলি circumstanced person that of the appellants getting the A category scale of pay. অর্থাৎ অথরিটি যে প্রসেসটা ইনিশিয়েট করেছে যে তারা জানতে চেয়েছে যে কেন তাদেরকে এ ক্যাটাগরি স্কেলে পে দেওয়া হচ্ছে, তো এই কাজটা তো তারা আগে করেনি। যখন কোর্ট তাদেরকে ডিরেকশন দিয়ে বলেছে যে আপনারা দেখুন যে এ ক্যাটাগরি স্কেলে কতজন প্রার্থী স্যালারি পাচ্ছে, তখন তারা এই কারণটা জানতে চাইছেন।
Article 14 of the Constitution of India provides for equal treatment with the others and therefore the equality is the hallmark of the constitutional provisions. এখানে বিচারপতি আর্টিকেল 14 এর কথা বলছেন, যেখানে বলা হচ্ছে যে সংবিধানের আর্টিকেল 14টা কি না, তো আমাদের মধ্যে সমতা বজায় রাখার জন্য যে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বা প্রত্যেকটা মানুষকে যাতে করে সমানভাবে ট্রিট করা হয়, অর্থাৎ একই জায়গায় দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ যাতে করে সমান ট্রিটমেন্ট পায়। বিচারপতিরা এই আর্টিকেল 14 বিষয়টাকে সংবিধানের পার্ট 3 তে যেটা রয়েছে সেই বিষয়টাকে এখানে এলাবোরেট করেছেন এবং 10 নম্বর পয়েন্টে আর্টিকেল 14 এর বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের দুটো জাজমেন্টকে এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ বিচারপতিরা এখানে এই বিষয়টাই বলতে চেয়েছেন যে আর্টিকেল 14 যে বিষয়টা সেটা তো সমতা বোঝায়, যে সমতা তৈরি করতে হবে। কিন্তু এক্ষেত্রে যারা বিএড করেছেন, ব্রিজ কোর্স করেননি, এমন একদল প্রার্থীকে বি ক্যাটাগরি স্কেলে পেয়ে দেওয়া হচ্ছে, আবার অন্য আরেকদল প্রার্থীকে এ ক্যাটাগরি স্কেলে পেয়ে দেওয়া হচ্ছে। তো তাহলে তো এক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা হচ্ছে, সমতা দেওয়া হচ্ছে না, আর্টিকেল 14 কে ভায়োলেট করা হচ্ছে। তো সেইটাই আর কি বিচারপতিরা এই জাজমেন্টের এই পয়েন্ট দুটোতে বোঝাতে চেয়েছেন। এবার 11 নম্বর পয়েন্ট যেটা, দ্য পজিশন অ্যাজ ইট স্ট্যান্ডস টুডে ইজ দ্যাট 3, 4, 4, 6 candidates who stand on a same footing that of the applicants are getting A category scale of pay despite having not undergone the 6-month bridge course, and therefore it is evident and apparent from the conduct of the authorities that the appellant standing on the same footing is inflicted with the act of discrimination offending Article 14 of the Constitution of India. অর্থাৎ এই বিষয়টাই বিচারপতিরা বোঝাতে চাইলেন এই প্যারাগ্রাফটার মধ্য দিয়ে বা এই অংশটুকুর মধ্য দিয়ে, সেটা হচ্ছে যে আর্টিকেল 14 যেটা সেটা যেহেতু সমতা বোঝায়, কিন্তু এক্ষেত্রে সমতা করা হচ্ছে না। যারা অ্যাপিলেন্টস বা যারা পিটিশনার তাদেরকে দেওয়া হচ্ছে বি ক্যাটাগরি স্কেল অফ পে, তারা সেম সিচুয়েশনে রয়েছে, তাদের মতো অন্য একদল প্রার্থী যাদেরও ব্রিজ কোর্স নেই, বিএড করেছেন, প্রাইমারিতে চাকরি করছেন, তাদেরকে দেওয়া হচ্ছে এ ক্যাটাগরি স্কেল অফ পে। তো এক্ষেত্রে আর্টিকেল 14 এর বিষয়টা কিন্তু এক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা হচ্ছে এবং আর্টিকেল 14 কে অফেন্ড করা হচ্ছে বলে বিচারপতিরা মনে করছেন। Though the wise man has awakened the situation after the direction was passed by this court, অর্থাৎ বিচারপতিরা বলছেন যে ওয়াইজ মাইন্ড অর্থাৎ যারা স্টেটের রয়েছেন তারা এই বিষয়টাতে জাগ্রত হয়েছেন এই বিষয়টা নিয়ে কোর্ট থেকে ডিরেকশন দেওয়ার পর, yet it has not seen the ultimate destination and it would be injustice to the applicants if they are denied the similar treatment with those who stand on a same footing. বিচারপতিরা বলছেন যে অথরিটির এই ডিরেকশনটা কিন্তু আলটিমেট ডেস্টিনেশন নয়, তার জন্য এই কোর্ট এটা যদি না করে যে যারা অ্যাপিলেন্টস বা যারা পিটিশনার তাদেরকে যদি সিমিলার ট্রিটমেন্ট দিতে না বলে অথরিটিকে, তাহলে এটা ইনজাস্টিস করা হবে বা এটা সঠিক বিচার করা হবে না। The teachers who are getting A category of scale of pay are not before us, and therefore we cannot make any comment on their entitlement as it would deny them an opportunity of hearing in this regard. যারা এই ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন, যে সমস্ত টিচাররা বিএড করেছেন, ব্রিজ কোর্স করেননি, তারা যেহেতু এই মামলার পার্টি নন, রেসপন্ডেন্ট নন এবং তারা কোর্টে আসেননি, তার ফলে তাদেরকে হেয়ারিং এর অপরচুনিটি না দিয়ে তাদের বিষয়ে কোনো কমেন্ট বিচারপতিরা করতে চাইছেন না। সিন্স উই ফাউন্ড দ্য অ্যাক্ট অফ ডিসক্রিমিনেশন বিং পেটেন্ট অন দ্য বেসিস অফ দ্য ডিসক্লোজার মেড ইন দ্য রিপোর্ট, বিচারপতি বলছেন যে রিপোর্টটা পেশ করেছে স্টেট থেকে, সেখান থেকে দেখা যাচ্ছে যে একদল প্রার্থী বি ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন আর একদল প্রার্থী এ ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন, অথচ দুজনেই তারা সেম সিচুয়েশনে রয়েছেন, দুজনেরই ব্রিজ কোর্স নেই, দুজনেই বিএড করেছেন। তাহলে এই বিষয়টা একটা ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে বা তারা বিচারপতিরা পেয়েছেন। দ্য অর্ডার ইমপিউন্ড নিডস টু বি মডিফাইড, অর্থাৎ যে অর্ডারটা দেওয়া হয়েছিল সেই অর্ডারটাকে মডিফাই করছেন বিচারপতিরা টু দ্য এক্সটেন্টে দ্যাট দ্য অ্যাপিলেন্ট শ্যাল বি প্রোভাইড এ ক্যাটাগরি স্কেল অফ পে ইন দ্য সেম ম্যানার দ্যাট অফ দ্য said 3, 4, 4, 6 candidates, and the authority shall take an independent decision in granting the said scale of pay from the date on which each of the applicants are entitled to. বিচারপতিরা এখানে পরিষ্কার বলছেন যে তার ফলে বিচারপতিরা চাইছেন যে ইমপিউন যে অর্ডার সেটাকে মডিফাই করতে এবং সেই অর্ডারটাকে এই এক্সটেন্টেই মডিফাই করতে, যে সমস্ত অ্যাপিলেন্টসরা রয়েছেন যারা কোর্টে ম্যাট ফাইল করেছেন তাদেরকেও এ ক্যাটাগরি স্কেল অফ পেতে স্যালারি দিতে হবে, যেমনটা 3446 জন ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে অথরিটিকে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে হবে যে তারা যে স্কেল অফ পেতে স্যালারি দেবেন সেই বিষয়টাতে, এবং প্রত্যেককে যাদেরকে স্যালারি দেবেন সেই বিষয়টা কবে থেকে দেবেন, এই যে ডেটটা তারা যবে থেকে এলিজিবল হবে তবে থেকেই তাদেরকে দিতে হবে। এখানে লেখা আছে ডেট অন হুইচ দ্য ইচ অফ দ্য অ্যাপিলেন্টস আর এন্টাইটেল টু, অর্থাৎ যে ডেট থেকে তারা এন্টাইটেল ছিল সেই ডেট থেকেই তাদেরকে দিতে হবে এবং অথরিটিকে এই বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে হবে। This order shall not prevent the respondent authorities to take an appropriate decision if so warrants, অর্থাৎ যেহেতু অথরিটি এই মামলায় রেসপন্ডেন্ট, তার ফলে বিচারপতিরা বলছেন যে এই অর্ডারটা কখনোই রেসপন্ডেন্ট বা অথরিটিকে কোনো বাধা দেবে না যে তারা যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে চায় এই বিষয়ে, যদি তারা যে ডিসিশনটা যৌক্তিক বলে মনে করবে। ইফ সো ওয়ারেন্টস এখানে বলা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড কনফার্মেন্ট অফ রাইট টু গেট এ ক্যাটাগরি স্কেল অফ পে shall not be treated as precedent or a judgment in rem but to apply to the appellants before us. এক্ষেত্রে বলা হচ্ছে বিচারপতিরা এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, যে দেখুন এই অংশটা যে দ্য কনফার্মেন্ট অফ এ রাইট
to get a category scale of pay shall not be treated as precedent or a judgment in rem but to apply to the appellants before us। অর্থাৎ এই যে জাজমেন্ট বা অর্ডারটা দেওয়া হচ্ছে এটা ইন রেম নয়। ইন রেম নয় মানে কি ইন জেনারেল নয়, এটা কিন্তু অ্যাপ্লাই হবে অ্যাপেলেন্টস যারা বিফোর আস, যারা কোর্টে এসছেন তাদের জন্যই। নর শ্যাল স্ট্যান্ড ইন দ্য ওয়ে টু অফ টেকিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন ইন দিস রিগার্ড। এই লাইনটা আবার খুব গুরুত্বপূর্ণ। এই লাইনটা দিতে বলা হচ্ছে নর শ্যাল স্ট্যান্ড ইন দ্য ওয়ে অফ টেকিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন ইন দিস রিগার্ড। অর্থাৎ যে অথরিটি রয়েছেন তারা যদি এই বিষয়ে কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে চান তাহলেও এটা কোনো বাধা হবে না। তার মানে ধরা যাক অথরিটি চাইছে যে যত বিএড করেছেন যারা যারা প্রার্থী, যারা ব্রিজ কোর্স যারা করেনি, তার কোনো রাজ্যে ব্রিজ কোর্স করার মতো কোনো ইনস্টিটিউশন নেই এই মুহূর্তে, এনসিটি রেকগনাইজড। তার ফলে যেহেতু অনেক ব্রিজ কোর্স করেনি বিএড করেছে এমন প্রার্থীদেরকে যেহেতু তারা স্যালারি দিচ্ছে এই ক্যাটাগরি স্কেলে, তো বাকি যারা প্রার্থী রয়েছে তাদের প্রত্যেককেই তারা স্যালারি দেবে। তো সেই ডিসিশনটা তাদের কাছে যদি যৌক্তিক মনে হয় তারা সেটা নিতে পারে, কোর্ট এক্ষেত্রে কোনো বাধা দেবে না। কিন্তু কোর্ট এই ডিসিশনটাকে ইন রেম করছে না, মানে কোর্ট বলছে না যে তুমি সবাইকে দাও, কোর্ট বলছে যে আমাদের কাছে যারা এসছে তাদেরকে অন্তত তুমি দাও, বাকি তোমার যদি মনে হয় যে ডিসিশনটা যৌক্তিক হবে এই বিষয়ে, যে ডিসিশনটা অ্যাকর্ডেন্স উইথ ল হবে সেটা তুমি নিতে পারো, সেক্ষেত্রে কোর্টের কোনো বাধা নেই। কোর্ট এটা বলছে না যে না তুমি কাউকে দিতে পারবে না স্যালারি এস ক্যাটাগরি স্কেলে, বা তুমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না ইন্ডিপেন্ডেন্টলি, যেটা আইন বলছে সেই বিষয়ে তুমি নিতে পারো। এইটা কিন্তু বলছে 14 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জাজমেন্টের 14 নম্বর পয়েন্টটা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম, জানি না কতটুকু বোঝাতে পারলাম, বাট এই পয়েন্টের মধ্যে কিন্তু এই জাজমেন্টের খুব গুরুত্বপূর্ণ অংশ লেখা রয়েছে। 15 নম্বর পয়েন্টে আর কিছু বলার নেই, এই পয়েন্টটাতে পরিষ্কার বলা হচ্ছে যে ম্যাট 1038 এবং এর সাথে যা ক্যান রয়েছে এগুলোকে ডিসপোজ করা হচ্ছে। 16 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ফর অ্যাবাউন্ডেন্ট প্রিকশন, অর্থাৎ এক্ষেত্রে প্রচুর পরিমাণে সতর্কতা অবলম্বন করে ইট ইজ হেয়ার বাই মেড ক্লিয়ার দ্যাট, বিচারপতিরা আবার বলছেন, তারাও এটা পরিষ্কার করে বলছে যে অথরিটিজ ওয়াইল গ্রান্টিং দ্য এ ক্যাটাগরি স্কেল অফ পে শ্যাল অ্যাডহেয়ার দ্য প্যারিটি উইথ 3446 মেম্বার অফ টিচার্স অ্যান্ড ইফ ইট ইজ ফাউন্ড দ্যাট দে স্ট্যান্ড অন দ্য সেম ফুটিং দ্য ডিরেকশন মেড হেয়ার ইন অ্যাবভ শ্যাল বি ইমপ্লিমেন্টেড। অথরিটিকে এই বিষয়টা যেটা বলা হচ্ছে যে এই ক্যাটাগরি স্কেলে পে দিতে হবে, এটা দেওয়ার আগে তারা কি করবে 3446 জন যে ক্যান্ডিডেট তাদেরকে আগে দেখবে যে তারা কি এদের মতো সম গ্রাউন্ডে রয়েছে কিনা, অর্থাৎ তারাও কি ব্রিজ কোর্স করেনি বিএড করেছে অথচ এই ক্যাটাগরি স্যালারি পাচ্ছে কিনা। যদি এমনটা হয় তাহলে দ্য ডিরেকশন মেড হেয়ার ইন অ্যাবভ শ্যাল বি ইমপ্লিমেন্টেড, তাহলে বিচারপতিরা যে ডিরেকশন দিচ্ছেন যে যারা অ্যাপিলেন্স তাদেরকে এই ক্যাটাগরি স্কেলে পে দিতে হবে, এই বিষয়টা অথরিটিকে ইমপ্লিমেন্ট করতে হবে। অবশ্য এই ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অথরিটিকে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে বলেছেন, সেক্ষেত্রে অথরিটি ইফস অরেন্স ইন অ্যাকর্ডেন্স উইথ ল, অর্থাৎ যে বিষয়টা যৌক্তিক বলে মনে হবে মানে আইন মোতাবেক সেটা তারা গ্রহণ করতে পারবে, এবং তাদের যে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন সেই ডিসিশনের ক্ষেত্রে এই জাজমেন্টটা কোনো বাধা তৈরি করবে না, যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন ইন দিস রিগার্ড তারা নিতে পারে, এমনটাও বিচারপতিরা বলেছেন। অতএব বিচারপতিরা এই জাজমেন্টটা খুব পরিষ্কারভাবে এটা উল্লেখ করেছেন। তো আমি যতটুকু পারলাম এই জাজমেন্টটা আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, জাজমেন্টটার মূল বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো জাজমেন্টের মধ্যে আপনারা বুঝতে না পারেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং এই জাজমেন্টটা বলার ক্ষেত্রে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও আপনারা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।